পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ২৭ লক্ষ ভোটারদেরকে বাদ দিয়ে এসআইআরের নামে মোট ৯১ লক্ষ বাঙালিকে বাদ দিয়ে যে ভোটের নামে নির্বাচনের নামে যে প্রহসন হলো, তাতে ভারতীয় জনতা পার্টি অবশেষে বাংলায় ক্ষমতায় আসলেন। এই দলটি ২০১৪ সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় আছেন। কেন্দ্রে ক্ষমতায় থেকে তারা কি করেছেন, একটু সচেতন নাগরিকরা তারা সবাই জানেন। কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন তারা প্রথম যে কাজটা করেছেন, মানে ২০১৪ সালে ক্ষমতায় আসবার পর যে ফুল বাজেট হয়েছিল, সেখানে ভারতবর্ষ শিশুদের অপুষ্টির বিচারে চ্যাম্পিয়ন হলেও তার আগে থেকেই চ্যাম্পিয়ন ছিলেন। সেখানে আইসিডিএসের মতো জায়গায়, যেখানে গর্ভবতী মহিলা থেকে শুরু করে ৬ বছর এজ পর্যন্ত, যেখানে পুষ্টিটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেখানে অপুষ্টি থেকে গেলে মস্তিষ্কের বিকাশ ঘটে না, সেই আইসিডিএস প্রকল্প থেকে 50% বাজেট কাট করেছিলেন প্রথম আসবার পরই। সেটা কেটে নেওয়ার পরে এনডিএর মধ্যে থেকেই বিভিন্ন শরিক দলের অনেক প্রতিবাদ হয়, তারপরে কিছুটা তারা বাড়ায়, কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবে শিশুদের খাবার, মিড ডে মিল, স্বাস্থ্য খাতে সমস্ত সামাজিক ক্ষেত্র থেকে এই বিজেপি পরিচালিত সরকারের একটাই নীতি থেকেছে, এক কথায়, সেটা হচ্ছে পয়সা বাঁচাও। তা বাদে আর কোনো নীতি থাকেনি। সমস্ত সামাজিক প্রকল্প থেকে তারা পয়সা কেটেছে, বাদ দিয়েছে, কমিয়েছে। ১০০ দিনের কাজকে তো টাকা বাজেট কমাতে টাকা ছাড়তে লেট করা ইত্যাদি করতে করতে আইনটাকেই তুলে দিল। ২০২৪ সালে মানে লোকসভা ভোটের সময় যেটা ধরা পড়লো, সুপ্রিম কোর্টের যে রায়টা আসলো যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোন কর্পোরেট গোষ্ঠীর কাছ থেকে কত টাকা তারা নিয়েছে তার সমস্ত হিসেব দিতে হবে কোন কোন দল, তখন দেখা গেল যে সমস্ত দলকে ছাপিয়ে বিজেপি, মানে বাকিরা কেউ তার ধারে কাছেও নেই, বিজেপি সে সব থেকে বেশি হাজার হাজার কোটি টাকা কর্পোরেট গোষ্ঠীগুলোর কাছ থেকে নিয়েছে। সেটা খনি কোম্পানি হতে পারে, সেটা ওষুধের কোম্পানি হতে পারে। অতএব বিজেপি যে একটি আদ্যন্ত কর্পোরেটের স্বার্থবাহী দল, এবং সেটাই তার মূল উদ্দেশ্য। কর্পোরেটের স্বার্থ কম বেশি সমস্ত রাজনৈতিক দলই বহন করে চলেন, কিন্তু বিজেপির সঙ্গে কারোর কোনো তুলনা হয় না। তারা সবথেকে বেশি কর্পোরেট গোষ্ঠীর এজেন্ট হিসেবে, সব বড় কর্পোরেট গোষ্ঠী, যারা আর পরিবেশের তোয়াক্কাও করে না, কোনো রকম ছাড়পত্র কিচ্ছুর তোয়াক্কা করে না, হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র প্রফিট করতে চায়, সেই কর্পোরেটের স্বার্থবাহী একটি দল রাজনৈতিক প্রতিনিধিত্ব করে তাদের। কারণ এখনও পর্যন্ত ভারতবর্ষে রাজনৈতিক জায়গায় সমস্ত আইনগুলো পাস হয়, কীভাবে কোন পদ্ধতিতে নীতি নেওয়া হবে সেটা রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় এসে ঠিক করে। অতএব বিজেপি ক্ষমতায় এসে বড় বড় কর্পোরেট গোষ্ঠীর হয়ে কাজ করেছে, কাজ করছে, এবং আগামীতেও করে চলবে। এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। আরাবল্লী পর্বতটাকেই পুরো ভেঙে শেষ করে ফেলতে চাইছিল নেহাত কিছু মিডিয়া এবং সাধারণ মানুষের আন্দোলনের জন্য সেটা সাময়িকভাবে আটকেছে। মানে আরাবল্লী ভেঙে দিয়ে খনি হবে সেখানে। তো খনি কোম্পানিগুলো সবাই আমরা জানি কি পরিমাণে, কি $1 বিলিয়ন ইনভেস্ট করে। ভারতবর্ষের জমির নিচে যে খনিজ পদার্থ আছে তার দাম আমরা সকলেই সচেতন, যারা সবাই জানি। তো সেই কাজে আইন বানিয়ে সেই কাজ করতে দেওয়া, সহায়তা করে আসছে এই ভারতীয় জনতা পার্টির সরকার। কিন্তু পশ্চিমবাংলায় এতদিন পর্যন্ত অবিজেপি সরকার ছিল শুরুর থেকেই। এই প্রথমবার বিজেপি সরকার আসলো। পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিন সরকার দেখতে চলেছেন। তারা সরাসরি এখন রাজ্য সরকারেও বিজেপিকে ফেস করবেন। যে কোনোভাবেই হোক বিজেপির সঙ্গে সাধারণ মানুষের যে লড়াই, সেটা রাজনৈতিক। বিজেপির সঙ্গে বাকি অবিজেপি গণতান্ত্রিক শক্তিগুলোর যে লড়াই, সেটা রাজনৈতিক। সেই লড়াই চলবে, আগেও চলেছে, আগামীতেও চলবে। এখন রাজ্যে হয়তো আরও একটু বেশি আকারে সেই লড়াই এগোবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে, ব্যক্তিগতভাবেও অনেক মানুষের সঙ্গে কথা হলো, যে একটি অহেতুক মানে আতঙ্কের স্রোত বইছে। অহেতুক কথাটা আমি বলছি না যে আতঙ্কের বা ভয়ের কারণ নেই। বিভিন্ন রাজ্যে বিজেপি যা করেছে, বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে ভয় থাকবার যথেষ্ট পরিমাণে কারণ আছে, কিন্তু তাদের বাদ দিলেও গণতান্ত্রিক অনেক মানুষ আছেন যারা এই ধরনের বিজেপির ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে। তাদের মধ্যেও অনেকের মধ্যে আতঙ্কের একটা চোরাস্রোত বইছে। আমি বলছি যে বিজেপির কি মানে একটা মাথার বদলে কি 3টে মাথা? তা তো না।
তার বিরুদ্ধে লড়াই রাজনৈতিকভাবে চলবে। যদি অসাংবিধানিক কাজ তারা করতে যায় তাহলে তাদেরকে সংবিধানের আওতায় নিয়ে আসার লড়াই চালিয়ে যেতে হবে। এটা আমরা প্রত্যেকে এটা করতে দায়বদ্ধ, যেই করুক না কেন। প্রশাসনে থেকে অসাংবিধানিক কাজ করলে আমরা গণপরিষদে সংবিধানের প্রস্তাবনায় যে শপথ করেছিলাম যে ভারতবর্ষকে এইভাবে গড়ব, সেটা যদি উল্টো হতে থাকে, সেটা গড়ার অঙ্গীকার করেছিলাম, তার প্রতি আমরা সকলে দায়বদ্ধ। সেই কাজ আমাদের করতে হবে। বেআইনি মানে অসাংবিধানিক কাজ করলে তাকে সংবিধানের আওতায় নিয়ে আসতে হবে। সেটাই রাজনৈতিক লড়াই। তার তিনটে মাথা নেই, এত ভয় পাওয়ার কিছু নেই। এই লড়াইটা এবার লড়তে হবে। হয়তো কঠিন হবে, এই তো দেখাই যাচ্ছে যে লেনিনের মূর্তি মানে যেমন ত্রিপুরাতে আসবার পরে 2018-তে সম্ভবত তারা ভাঙলেন, পশ্চিমবঙ্গেও তারা একই কাজ করেছেন। কিন্তু লেনিনের মূর্তি ভেঙে লেনিনের আদর্শকে মুছে ফেলা সম্ভব না। ওটা আরও শক্তিশালী হয়, সবসময় তাই হয় দিকে দিকে ইতিহাসে। মূর্তি ভেঙে কি আর তার আদর্শকে, তার যে শ্রমজীবী মানুষের হাতে ক্ষমতা, রাজক্ষমতা, মজুর রাজ প্রতিষ্ঠা করার যে আদর্শ, বিপ্লবের আদর্শ, তাকে একটা মূর্তি ভেঙে কি থামিয়ে দেওয়া যায়? ভাঙা হবে, তার উল্টো দিকে প্রতিরোধ হবে। বিজেপি যদি মনে করে যে উত্তরপ্রদেশের মতো বুলডোজার রাজ পশ্চিমবাংলায় চলবে, তাহলে তারা সবচেয়ে বড় ভুল করবে। ইনফ্যাক্ট আমার ধারণা যে বিজেপির কিছু নেতারা সেটা বুঝেছেন, তাদের অনেকেরই যা বিবৃতি আসছে সামনে, তারা সেটা বুঝেছেন যে পশ্চিমবাংলায় ওইভাবে রাজ করা যাবে না, ওটা করলে তারা ভুল করবেন। কিন্তু তারপরেও যে ধরনের যদি এরকম বেআইনি অসাংবিধানিক আক্রমণ ঘটে, তার প্রতিরোধ করতে হবে। সবার ওপরে সংবিধান, সবার ঊর্ধ্বে। কেউ কোনো প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক দল ঊর্ধ্বে নয়, সুপ্রিম কোর্টও ঊর্ধ্বে নয়, সবার ঊর্ধ্বে সংবিধান। আর সেই সংবিধানকে প্রোটেক্ট করবার, সেই সংবিধানের আলটিমেট সর্বোচ্চ গার্ডিয়ান, সর্বোচ্চ অভিভাবক আমরা, ভারতের জনগণ। আর এই সংখ্যালঘুদের মধ্যে ভয় পাওয়ার কারণ আছে, কিন্তু ভয় পেলে আরও ক্ষতি হবে। ভয়ের কি আছে? একসাথে ফাইট করতে হবে। আমরা একসাথে ছিলাম, সবাই মিলে একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো। যারা বিজেপির তামাক খেয়ে রাজনীতি করছেন তাদের কথা বাদ দেন, মানে তারা 2%ও নন, তাদের কথা ছেড়ে দেন। কিন্তু সাধারণ সংখ্যালঘুদের ভয় পাওয়ার কারণ থাকা সত্ত্বেও এটা বলছি যে পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো রাজনীতি করা সম্ভব নয়। এখানে পশ্চিমবঙ্গের মাটিতে এমন বহু মানুষ, অমুসলিম এমন বহু মানুষ আছেন যারা সম্প্রীতিতে বিশ্বাসী। আমি বলছি বিজেপির এমন কর্মী আছেন, এমন নেতা আছেন লোকাল স্তরে যারা সম্প্রীতিতে বিশ্বাসী। তারা কখনো সংখ্যালঘু দেখলেই কাটো মারো এটা তারা করবেন না, করেনও নি, ভাবেনও না। ওই উন্মাদনা নেই। যাদের মধ্যে আছে, একটা অংশের মধ্যে আছে, তারা রাজনৈতিক স্বার্থে এই কাজটা করেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে, সাধারণ অমুসলিম মানুষ এবং রাজনৈতিক অনেক ব্যক্তিত্বের ভেতরেই এই ব্যাপারটা নেই। অতএব আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকব। আমাদের প্রধান ফোকাস হওয়া উচিত এইখানে যে এই যে এসআইআরের নাম করে এতগুলো নাম বাদ দেওয়া হলো, তাদেরকে ভোটার তালিকায় তোলা, এইটা আমাদের প্রথম এবং প্রধান লড়াই হবে আগামীতে। এই নাম বাদ দিয়ে তারপরে ভোট করিয়ে ভোটে জিতে কি মনে হয় যে ভীষণ ভালো করে রাজ করা যাবে? 2018-র গ্রাম পঞ্চায়েত ভোটের কথা খেয়াল নেই? এই তৃণমূল কংগ্রেস সরকার যখন 2018-র গ্রাম পঞ্চায়েত ভোটে রীতিমতো প্রশাসনকে কাজে লাগিয়ে গুন্ডাদেরকে ব্যবহার করে ভোট করলো, যারা জিতেছিল তারা কেউ ইলেক্টেডই নন। যারা জিতেছিলেন পঞ্চায়েত ভোটে তারা কেউ নির্বাচিতই নন, তারা ভোট চানইনি, ভোট পড়ে গেছিল। যারা তৃণমূলেও ভোট দিতেন তাদেরও ভোট দিতে দেওয়া হয়নি। তা সেবার ক্ষমতায় আসবার পরে ওই রাজত্ব টিকেছিল কতদিন? 1 বছরের মধ্যে তার ফলাফল পেয়ে গেছিল, এবং তারপর থেকে কি পরিমাণে ভুগতে হয়েছে তারা সেটা বুঝেছে। জনাদেশ
প্রপারলি না নিয়ে ক্ষমতায় আসলে কারচুপি করে বাদ দিয়ে সর্বজনীন ভোটাধিকারের নামে প্রহসন করে ক্ষমতায় আসলে যে ক্ষমতায় এসেছে তাকেই সব থেকে বেশি বেগ পেতে হয়। এটা ইতিহাসের নিয়ম। মনে রাখবেন, ফ্যাসিস্ট রাজত্ব জনমত ছাড়া টেকে না, পৃথিবীর কোথাও টেকেনি। জনমত ছাড়া কেউ সরকার চালাতে পারে না, কোথাও না, কোনোদিন হয়নি। তাহলে এই এসআইআরের নামে আজকে যদি এই বিজেপি সরকার ক্ষমতায় আসলে যারা ভয় করছেন, যারা ভয় পাচ্ছেন, সমস্ত রাজনৈতিক দল আজকের এই দিনের জন্য দায়ী। সমস্ত, সর্বোচ্চ দায় অবশ্যই রাজ্য সরকারে যে দলটি ক্ষমতায় ছিল তার, অবশ্যই। কিন্তু বিরোধীরাও, তারা কেউ এসআইআরকে বিরোধিতা করেননি, বারবার বলেছেন আতঙ্কিত হবেন না, চিন্তিত হবেন না, এসআইআর হোক, এই সমস্ত কথা পুরো সমস্ত ভিডিও খুললে খুঁজে পাওয়া যাবে। তা সবাই দায়ী, এরা প্রত্যেকে দায়ী। সর্বোচ্চ দায় নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস যে সরকারে ছিল তার, কিন্তু প্রত্যেকে দায়ী। কিন্তু তাই বলে কি ক্ষমতায় এসেছে বলে সমস্ত লড়াই, সব আন্দোলন, সব কিছু শেষ? এ কি হয় কখনো? কোনোদিন সম্ভব নয়, কখনো এই জিনিস হওয়া সম্ভব নয়। এটা পশ্চিমবাংলা। আগামীতে যদি যেমনভাবে কেন্দ্রীয় সরকার কর্পোরেট লুট করছে, এই ডবল ইঞ্জিন সরকার কর্পোরেট লুটের প্ল্যানিং করে, সেই অনুযায়ী সাধারণ শ্রমজীবী মানুষ তার বিরুদ্ধে লড়াই জারি রাখবেন। এরা হিন্দুত্বের কথা বলে, হিন্দুত্বের কথা বললে ওটা মুখোশ ছাড়া কি? বেনারসে, যেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী এমপি নির্বাচিত, বেনারসে পুরনো ঐতিহ্যশালী মন্দিরগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এরা হিন্দুত্বের স্বার্থবাহী। ওগুলো তো শুধু হিন্দু মন্দিরই নয়, ওগুলো প্রাচীন ঐতিহ্য, ওয়ার্ক অফ আর্ট, সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে আদানি গোষ্ঠী এবং বড় বড় কর্পোরেট গোষ্ঠীর হোটেল হয়ে গেছে। অতএব হিন্দুত্বের নাম করে হিন্দু মন্দির ভেঙে দিয়ে এরা কর্পোরেট গোষ্ঠীর স্বার্থের জন্য সব করতে পারে। দে ক্যান ডু এভরিথিং। অতএব সেই জিনিস যদি একইভাবে ডবল ইঞ্জিন করে পশ্চিমবাংলায় চালানোর চেষ্টা করা হয়, পশ্চিমবাংলা আন্দোলনের মাটি। পশ্চিমবাংলাতে সিঙ্গুর নন্দীগ্রাম করতে গিয়ে কি ফল হয়েছিল? একটি সরকার বুঝে গেছিল। হ্যাঁ, পশ্চিমবাংলাতে যা ইচ্ছা তাই করব আর সেটা মানুষ অ্যাকসেপ্ট করে নেবে, এটা হবে না, অত সহজ নয়। এই যে এসআইআরের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো, অবিজেপি রাজনৈতিক দলগুলো আজ যদি বলতো যে যতক্ষণ না পর্যন্ত এই ভোটার তালিকায় নাম না উঠবে, যতক্ষণ না পর্যন্ত এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে তাদের নাম ভোটার তালিকায় না উঠবে, ততক্ষণ ভোট হবে না, ততক্ষণ পর্যন্ত ভোট করানো চলবে না, বয়কট করব, ভোট যদি হয় আমরা বয়কট করব। তাহলে যদি অনেকে এই যুক্তি দিয়েছে বিজেপি একা তালে ভোট লড়ে আসতো, এসব বাজে যুক্তির কোনো, তারা একা যদি ভোট লড়ে ক্ষমতায় আসতো সেটা কোনো জয় হতো? আজকে তো এসআইআরকে মেনে নিয়ে যারা ভোটটা লড়লেন তাদের তো আর এসআইআর নিয়ে কথা বলার মুখ নেই। এসআইআর নিয়ে একদল বলে গেছেন যেটা হোক, আতঙ্কিত হবেন না, কোনো চিন্তা নেই। আর এসআইআর নিয়ে রাজ্য সরকার এই আমাদের মিড ডে মিল কর্মীদের সংগঠন আম্মা শ্রমজীবী নাগরিকের মিছিলের ওপর আক্রমণ করে অভিষেক ব্যানার্জির সভা হবে বলে এসআইআর বিরোধী আন্দোলন হচ্ছে, তার উপরে লাঠিচার্জ করে মেরে জেল খাটিয়ে এই রাজ্য সরকার যেটা লাস্ট গেল, এই তৃণমূল কংগ্রেস সরকার এই কাণ্ড ঘটিয়েছিলেন। এরা সবাই দায়ী, আজকের এই দিনের জন্য এরা প্রত্যেকে দায়ী। কিন্তু তাই বলে কি সাধারণ মানুষ তার যে লড়াই সেটা ছেড়ে দেবেন? অত সহজ? বাংলায় শুনে রাখুন, নতুন রাজনৈতিক বিকল্প উঠছে, পশ্চিমবাংলায় নতুন রাজনৈতিক বিকল্প আসছে। মানুষ শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ, তার মতামত জানাতে চেষ্টা করেন সব সময়। যদি সেটা না পারেন, তার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এই এসআইআরের নাম করে সর্বজনীন ভোটাধিকারের ওপর যে আক্রমণ নামানো হচ্ছে, এটা ভারতের ইনস্টিটিউশনগুলো জানেন। আমি একজন প্রাক্তন আমলা, প্রাক্তন আইএএস,
তার কথা শুনলাম, তিনিও বলছেন এই প্ল্যানটা কোনো আইএএসদের আমলাদের প্ল্যান নয়। তারা কি করতে পারেন কি না পারেন সে আমি জানি, এটা কর্পোরেট গোষ্ঠীদের প্ল্যান, কর্পোরেট পুঁজির প্ল্যান। এরা কর্পোরেট পুঁজিদের আইনজীবীদের বসে বানানো প্ল্যান এসআইআর এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এর নামে যে এতগুলো নাম যে বাদ গেল। অতএব আগামীতে যদি এইরকম শান্তিপূর্ণভাবে তার মতামত জানানোর সমস্ত উপায়, মানুষের উপায় বন্ধ করে দেওয়া হয়, মানুষ কি করতে পারেন প্রতিবেশী রাষ্ট্রগুলো দেখিয়ে দিয়েছে। অত সহজ নয়। পশ্চিমবাংলা একদম অন্য জিনিস, এখানে লড়াই চলবে। এখানে কোনো রকম অসাংবিধানিক কাজ, গুন্ডাগিরি, ঝামেলা কেউ করতে আসলে তার জবাব হবে। এখানে জবাবহীন হয়ে হাত গুটিয়ে লোকে বসে থাকবে না, জবাব হবে। এখানে অনেক শক্তি আছে, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ বহু মানুষ আছেন, সবাই একত্রিতভাবে লড়বেন। কোনো রকম অসাংবিধানিক অগণতান্ত্রিক কাজ হলে তার বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং আগামীর নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে। তৈরি হন, লড়তে হবে একসাথে। আবারও বলছি, সবাই একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকব এবং কোনো রকম সাম্প্রদায়িক হানাহানি, সাম্প্রদায়িক হিংসা, অসাংবিধানিক কাজকর্ম এবং কর্পোরেট গোষ্ঠীর লুঠের প্ল্যান এখানে খাটাতে এলে প্রতিরোধ হবে ততোধিক। এটা 21 শতক, এটা বিপ্লবের শতক। লড়াই জারি থাকবে, মুখোমুখি সংঘর্ষ হবে যদি জনবিরোধী কাজকর্ম করা হয়। মানুষের লড়াই, জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য নতুন রাজনৈতিক সম্ভাবনার উন্মেষ ঘটতে চলেছে।